নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে। আমাদের সঙ্গে আজও রয়েছেন শ্রীমতী বনানী চৌধুরী। আমরা পেয়েছি তাকে আগের পর্বে, তাকে পেয়েছি আমরা জেনেছি যে কি করে 22টা বছর যুদ্ধের পর তিনি সিদ্ধান্ত নিলেন তার বিবাহ জীবন থেকে বেরিয়ে আসার। আমরা সরাসরি তার কাছেই চলে যাব, তার থেকে আবারও জেনে নেব জীবনের সেই সত্যগুলো। বনানীদি, তো এই যে তোমার 22 বছরের যুদ্ধ, সেই যুদ্ধের থেকে বেরিয়ে আসা এবং তারপর এই সিদ্ধান্তটা, এর প্রতিক্রিয়া কি হয়েছিল? ডিভোর্স এমন একটা জিনিস যেটা সমাজ সহজভাবে নিতে পারে না, বিশেষত যদি সেই ডিভোর্সের সিদ্ধান্ত মহিলা নিচ্ছে। পুরুষ নিলে আলাদা হতো, এখানে একজন মহিলা নিচ্ছে। সে অর্থনৈতিক, তার ইন্ডিপেন্ডেন্স রয়েছে, স্বাধীনতা রয়েছে। এখানে সবচেয়ে আগে তো প্রথম বাধা তো আমার স্বামীর থেকে এলো। ওনার মধ্যেও নানা রকম ইনসিকিউরিটি, এবং ওনার মনে হলো যে আমি এমনি বলছি, নানা রকম বাধা ওনার থেকে এলো। প্রথমত আমার মা বাবা ভীষণ ধসে পড়লেন। আমার মা বাবার মনে হলো যে এটা কী হচ্ছে, কেন হচ্ছে। আমার শাশুড়ি ওনাদের ফোন করছেন, ওনাদের ওনাদের মধ্যে প্রচণ্ড একটা চিন্তা ভাবনাও এসে গেল আমার জন্য। পারিবারিক কোনো সাপোর্ট সেই সিদ্ধান্তে তখনই আসেনি। তারপরে যখন আমার তখনও এইসব হচ্ছে, যখন আমিও ভাবছি ঠিক করলাম ভুল করলাম, আমার নিজের ভেতর থেকে প্রশ্ন আসছে, মানুষটা তো খারাপ না, আমাদের দুজনের দিক থেকেই নিশ্চয়ই কিছু হচ্ছে, তাহলে কি কিছু করা যায়। কিন্তু আলটিমেটলি আমি জানি থেরাপির থেকে আর মেয়ের দিক থেকে যে আমি একটা ইয়েটা পেয়ে গেছি, একটা কি বলবো ক্ল্যারিটি, যেটাকে আমার করতেই হবে। এবং করতে গেলে প্রচুর কাজ, এক তো কাগজপত্রের কাজ তো আছেই, সব কিছু জয়েন্ট ওনারশিপ, ব্যাংক থেকে নিয়ে প্রপার্টি নিয়ে সব কিছু জয়েন্ট ওনারশিপ, কারণ কোনোদিন ডিভোর্সের কথা ভাবিনি, ভাবলে তো করতাম না। সেই সমস্তগুলো, এদিকে মা বাবা ধসে পড়ছেন, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির দিকে অনেকে আমাকে ভীষণ জেনুইনলি আজকেও ভালোবাসেন। ওনাদের চোখে জল, মনে হচ্ছে আমি কেন করছি এটা। তারপর যখন ভাবলাম না উপায় নেই, তো করতে হবে, আমার জন্য তো করতেই হবে, আমার মেয়ের জন্যও করতে হবে, কারণ মেয়ের জীবনটাও খুব কঠিন হয়ে গেছিল। আর তো সেখানে দাঁড়িয়ে তোমার সাপোর্ট সিস্টেম বা ইন্সপিরেশন কে ছিল দিদি? অ্যাকচুয়ালি আমার দিদি। কারণ যখন আমি ফাইনালি আমাকে একটুখানি হঠাৎ আমি আমার স্বামীর খুব কতগুলো নোংরা দিকও দেখে ফেললাম, সেখানে উনি আমাকে ভয় দেখাচ্ছেন, ধমকি দিচ্ছেন, বলছেন যে তোমাকে কোর্টে কোর্টে ঘোরাবো। আমি বুঝতেই পারছি না আমি একা কী করে, মেয়ে তো তখন অনেক ছোট। তখন আমি একদিন হাউ হাউ করে কাঁদছি, আর আমার দিদিকে ফোন করে বলছি যে আমার যদি কিছু বিপদ হয় কোনো সময়, তুমি কি আমার পাশে এসে দাঁড়াবে? ও বলছে অ্যাবসলিউটলি, এক কথায় আনকন্ডিশনালি, আমি জানতেও যাব না কি ব্যাপার কি, মনে রেখো আমি সবসময় আছি। আজকে আমার দিদি আমার সাথে আছে সবসময়। এবং ওই যে আমি ভরসাটা পেলাম, ওই ভরসায় আমি প্রথমে আমরা সেপারেশন করলাম। সেপারেশন করে যেটুকু আমরা একটু লিগেল ওপিনিয়ন নিলাম যে আপনার 6 মাস দেখুন, তারপরে করুন। ওই 6 মাসের মধ্যে আমরা চেষ্টাও করলাম, কিছু হলো না। এবং এই সময়ই আমার মনে হলো, যেটা হয়তো আরও আগে আর একটু আমরা আলোচনা করব, যে আমি তো এই বিবাহের মধ্যে প্রেম বা ভালোবাসা বা যেটা আমাদের ভেতরে একটা স্বপ্ন থাকে, এগুলো কিছু আমার হয়নি। আই ডিজার্ভ বেটার। আমি নিজেকেই ভীষণ বেশি জীবনের এতটা দিন পেরিয়ে যাবার পরে একটা সময়ে গিয়ে তুমি অনুভব করলে যে আই ডিজার্ভ বেটার। তাই এই সাথে সাথে আমার লিগ্যাল কাজগুলো চলছে, তার মধ্যে প্রচণ্ড নোংরামি চলছে, করবো না দেবো না। কিন্তু আরেকটা ভীষণ বড় সাপোর্ট এসে গেল আমার ননাস আর আমার দেওরের থেকে। কারণ যখন আমার স্বামী একই পরিবারের, যখন আমার স্বামী এটা বলছে যে আমি ডিভোর্স দেব না, আমি অ্যালাউ করব না, আমি হতে দেব না, আমি বাধা দেব, সত্যি তখন কোর্টে গিয়ে মিউচুয়ালে না করলে এটা খুব কঠিন হয়ে যায়, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তখন ওনারা বললেন ও আমাদের জীবনে, বনানী আমাদের জীবনে প্রচণ্ড হ্যাপিনেস এনেছে, প্রচণ্ড আনন্দ সকলকে দিয়েছে। নাও ইফ শি ওয়ান্টস টু গেট হার ওন হ্যাপিনেস, লেট হার গো। কি সত্যি আমার চোখে জল এসে যাচ্ছে, লেট হার গো। বুঝতে পারছি। আর সেই যে নিজের দিদি নিজের ভাই বলছে, এটা তো আর কোনো উপায় নেই, তোরা তো খুব ভালো অর্থে বলেছে, লেট হার গো। একদম।
আসলে দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি একই পরিবারের মানুষ তারা কি করে আবার কিন্তু দিদির পাশে এসে দাঁড়াচ্ছেন, কারণ তিনি তো শুধু আনন্দই বিলিয়েছেন। একটা সময় জীবনে যদি আপনার মনে হয় আপনি অনেকটুকু করেছেন, এবারে হয়তো আপনার নিজের বাঁচার মতো অধিকার আছে, অবশ্যই সেই অধিকারটা কিন্তু আপনার রয়েছে, সেটা ভুলে যাবেন না। লোকে কি ভাববে বলে সেটা ভুলে যাবেন না। নিজেকে ডিপ্রাইভ করা কখনোই উচিত নয়। আসলে দর্শক বন্ধুরা, আমরা জানি যে খুব ভালো মানুষের মধ্যে বিবাহ বন্ধন হয়তো হচ্ছে, কিন্তু এই যে ভালো মানুষ দুজন হয়তো দুজনের জন্য ভালো নয়, এই ট্রুথটা, এই কঠিন সত্যটা আমরা মেনে নিতে পারি না। সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া দরকার। দিদি, আবারও ফিরছি। আমরা জানি যে এই যে ডিভোর্স, এই শব্দটাকে নিয়ে আমাদের সোসাইটিতে প্রচণ্ড একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে। তো দিদি, তুমি দেখেছো, লড়াইটা লড়েছো, তো আমাদের সেই ডার্ক সাইডটা কি হতে পারে একটু কি বলবে? প্রথম তো হচ্ছে সমাজের দিক থেকে আমি দেখলাম অনেকে আমার থেকে সরে গেল। আমার খুব যাদের আমি মানে ক্লোজ ফ্রেন্ডস মনে করতাম, তারাও যখন শুনলো সরে গেল। অনেকে বলল যে, অনেকের এটাও মনে হলো মহিলা হয়ে এত কি হয়েছে, মানে আর 22 বছর 22 পেরিয়ে বছর যাবার পেরিয়ে পরে গেছে, এমন সিদ্ধান্ত কেন? এমন কি ব্যাপার হয়েছে, হ্যাঁ একটু বাড়াবাড়ি করছে। আমার নিজের মাসিরা, মানে একদম ক্লোজ মানুষেরাই আমার এবং এগেইনস্টে সেটা বোধহয় চলে আত্মীয় গেলেন। স্বজনদের থেকেই বেশি সেটাই, আসে, হ্যাঁ একেবারে প্রচুর আমার পরিমাণে। এগেইনস্টেই চলে গেলেন, পুরো সহানুভূতিটা ওইদিকে চলে গেল। আহারে বেচারা, ওর কি হবে। আমারও মনে হয়েছে কি হবে, এবং আমি সেইভাবে ব্যবস্থাও সেরকম করার কথা ভাবছি, কিন্তু সহানুভূতি সমাজের গেল পুরুষের প্রতি টোটালি। আমার দিকটা কেউ বুঝতেই পারছে না যে আমি কেন করছি। এবং তারপরে লিগ্যাল ম্যাটার্সে খুব কঠিন হয়েছে, কারণ ওই যে ওনাকে রাজি করে প্রপার্টিগুলো গিফট করা, মেয়ের 18 বছর বয়স হতে হলো, সেটুকু সময় ওয়েট করতে হয়েছে। ডিসিশন নিতে নিতেই ওর 16, তারপর 17, তারপর 18। যতক্ষণ ও অ্যাডাল্ট হচ্ছে না, গিফট করা কঠিন। এরকম কিছু লিগ্যাল ইস্যুস আমরা ফেস করেছি, কিন্তু আলটিমেটলি যখন সবাই মেনে গেল, সব কিছু একটা জায়গায় এসে গেল, অ্যাকচুয়াল যে ডিভোর্স প্রসেসটা ওটা খুব স্মুথলি হয়ে গেল, তখন আর অসুবিধা হয়নি। আসলে ওই অ্যাকসেপ্টেন্সটাই অনেক মানে অনেক দেরিতে কঠিন, হয়েছে, অনেক কঠিন, অ্যাকসেপ্টেন্সটাতেই অনেক কঠিন। অনেক এবং সময় লেগে যায়। অনেক সময় অনেকের থেকে ফোন কল আসছে, রিট্র্যাক্ট করা, সেগুলো হবেই অবভিয়াসলি। কিন্তু আমার মা বাবাকে আমি এটাও ভরসা দিলাম যে তোমাদের আমার জন্য চিন্তা করতে হবে না। আমি বিয়ের সময় যেই মেয়েটি ছিলাম এখন সেই মেয়ে নেই। নিজের ওপর আবার ভরসাটা এসে গেছে, তাই একদম আলটিমেটলি তুমি তোমাকে খুঁজে পেয়েছো। এক্স্যাক্টলি সেটাই দরকার ছিল হয়তো, Exactly. এবং সেটাই হয়তো ঈশ্বরের ইচ্ছে ছিল। এবং তারপর আমি সত্যি খুব ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। আমি সোলো ট্রাভেল করতে শুরু করলাম। আমার ভেতরে অনেক সাহস এসে গেল, যেটা আমাকে সবসময় রেস্ট্রিক্ট করে রাখা হতো। কোথাও বেড়াতেও গেছি এদিক ওদিক, না সবাই একসাথে, মানে হয় না একটা মহিলা হিসাবে ওই যুগেও একটুখানি আমার আসলে নিজেকে নিজে চিনতে পারাটাই আমাদের এত দেরি হয়ে যায়। সো এই যে রিডিসকভার প্রসেসটাই শুরু তো হোক, সেটাই। ইটস ভেরি এক্সাইটিং অলসো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। সঙ্গে রয়েছেন বনানীদি। বনানীদির থেকে আমরা আরও কিছু জানবো। আমরা মুগ্ধ হয়ে অনেক কিছুই শুনছি, এবং ভেতরে সাহসগুলো কিন্তু আপনার মতো করে আমিও হয়তো কোথাও সঞ্চয় করছি। ফিরে আসছি এক্ষুনি। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। এবারে আমরা জেনে নিতে চাইব দিদির নতুন জীবন সম্বন্ধে। দিদি দীর্ঘ 22টা বছর পেরিয়ে গেছে, একটা নতুন বনানী, নতুন জীবনের একদম নতুন জীবনকে আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে আছে। সেই জীবনে প্রেমের ভূমিকা কি? আমার যখন আমি সিদ্ধান্ত নিলাম, তখনও ডিভোর্স হয়নি, সেপারেশন স্টেজে আছে, তখন আমার কোথা থেকে জানি একটা এরকম একটা অনুভূতি এলো যে আমি তো যোগ্য,
আমি তো হ্যাপিনেস ডিজার্ভ করি, আমি তো প্রেম ডিজার্ভ করি, কিন্তু আমার জীবনে তার আগে হয়নি, প্রেম তোমার জীবনে কোনোদিন আসেনি। আসেনি। বিবাহ চলে এসছে, বিবাহ চলে কিন্তু এসেছে, প্রেম আসেনি। প্রেম আসেনি। বিবাহর আগেও আমাদের খুব রেস্ট্রিকটিভ লাইফ ছিল মা বাবার দিক থেকে। আমরা কোনো কারো দিকে তাকাতাম না, শুধু পড়াশোনা করতাম, টপার ছিলাম গুয়াহাটিতে, নাচ করছি, গান করছি, সব করছি, কিন্তু বাকি নয়। তাই আমার কোনো সেই অনুভূতিই নাই। এবং বিবাহতে ছিল রেসপন্সিবিলিটি, দায়িত্ব এবং সহানুভূতি, এমপ্যাথি, দেখাশোনা, কারণ উনি অসুস্থও থাকতেন বেশিরভাগ সময়। এইবার আমি ভাবলাম আই ডিজার্ভ হ্যাপিনেস, এবং আমার জীবনে তখন ল অফ অ্যাট্রাকশন এসে গেল, এবং আমি বুঝলাম ল অফ অ্যাট্রাকশনের যেই ইয়েটা, কনসেপ্টটা, সেটা হচ্ছে থিওরিটা, যে আমি সেটাই অ্যাট্রাক্ট করব যেটা আমি তুমি ফিল করবে ফিল বা করব বা ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ করব। তো আমি নিজেকে তাই বললাম, আই এম আ বিলাভেড চাইল্ড অফ গড, আই ডিজার্ভ মাই হ্যাপিনেস, আমি আই নিড ওয়ান চান্স অ্যাট লাভ অ্যাট লিস্ট। এই জীবনে এই একবার জীবনে তো প্রেমের একবার স্বাদ আমার পাওয়া দরকার। প্রেমের স্বাদ পাওয়া দরকার। আমি ভীষণ রোমান্টিক আবার, তাই আমি আরও বেশি এটা চাইলাম। এবং সত্যি কথা বলতে আমি যেইভাবে এগোতে হয়, নানা রকম মানে যেগুলো ম্যারেজ ওয়েবসাইটগুলো থাকে, সেই মধ্যে দিয়ে এগোলাম, এবং খুব ম্যাজিকের মতোই একজন মানুষ আমার জীবনে এসে গেলেন। উনি বাঙালি নয়, কিন্তু ভীষণ বাঙালি ভাবাপন্ন। আমার থেকে বেশি রবীন্দ্রনাথ উনি পড়েছেন, বাহ, আমার থেকে বেশি উনি সত্যজিৎ রায় আর মৃণাল সেন দেখেছেন। আমাকে উনি ফেক বেঙ্গলি বলে, তাই কেন আমি অত করিনি। এরকম একজন মানুষ যার সাথে আমার সমস্ত ইন্টারেস্ট মিলে যাচ্ছে। আগে আমি ক্লাসিক্যাল মিউজিক ইভেন্টে যেতাম, আমার হাজব্যান্ড যেতেন, আধা রাস্তায় উনি ঘুমিয়ে পড়তেন, বা অ্যাকশন মুভিতে উনি নিয়ে যেতেন, দুটো দিকে কিন্তু সমান। আমি পছন্দটা আমি differ ভিক্টিম না, আমাদের করছে। পছন্দ আলাদা, কেউ ভালো খারাপ নয়, সেখানে আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু এইখানে আমাদের পুরোটা মিলে গেল খুব সুন্দরভাবে, এবং আমাদের একরকম ইন্টারেস্ট, একরকম মেন্টালিটি বলবো, এবং আমি ওনার সাথে ইয়ে করতে পারছি, কথাবার্তা বলতে পারছি, যেটা আমি বিবাহ জীবনে কথাবার্তা বলতে পারিনি। আমার একটা মানে কনভারসেশন উনি হতো না। বন্ধু হয়ে উঠেছেন, বন্ধু হয়ে হলেন, একেবারে এটা বন্ধু যে ছিলেন। কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ। একটা সম্পর্কে বন্ধুত্ব, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপটা যে কত একেবারে, ইম্পর্টেন্ট। একেবারে। এবং উনি খুব সক্রিয়, মানে যেটা পজিটিভিটি নিয়ে এসেছিলেন ওনার মধ্যে, যে ওনার অ্যাটিটিউডটা ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ। তো ওটাও আমাকে খুব ঠেলা দিল, কারণ আমার মধ্যে ছোটকাল থেকে নানা রকম অভাব, এইসবের মধ্যে দিয়ে আমার মধ্যে হয়তো কোনো কোনো জায়গায় ছোট 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 কিছু কিছু ট্রেটস ছিল, যেখানে আমি খুব পয়সার হিসাব করতাম। মানে একটা এক্সাম্পল দিলাম, এরকম ছোট ছোট জিনিস ওনার মধ্যে নেই। আমি বলবো না উনি আমার থেকে বেশি আয় করেন, ইট ইজ ইন দ্য মাইন্ড, যে আমার যেটা বেস্ট জিনিসটা আমি নেব, একটাই নেব। এই যে ছোট ছোট জিনিস আমি ওনার থেকে শিখলাম, যেগুলো আমার জীবনে প্রচণ্ড আমার লাইফটাকে বদলে দিল। হঠাৎ আমি দেখলাম আমার চেহারাপাতি বদলে যাচ্ছে। আগে আমার বাড়িতে 3 থাক ওষুধ থাকতো, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, দিন রাত ওষুধ খাওয়া হতো, সবসময় অসুস্থ হতাম, 2 মাসে একবার হসপিটালাইজ হতে হতো আমার। হঠাৎ দেখলাম আমার ইমিউনিটি বেড়ে গেছে, সাডেনলি আমার একদম গ্লো এসে গেছে। আর কিভাবে হলো, যখন আমাদের প্রথম দেখা হলো, সেটা ছিল ঠিক এই সিজনটা। আজকে কত তারিখ? আজকে হচ্ছে হ্যাঁ, আজকে যেই তারিখটাই হোক, মানে এই মাসটা, এই মাসের যে বসন্ত, মানে বসন্তের একেবারে হোলির দিনে, এবং উনি আমাকে প্রথম চাঁদটা দেখালেন। মানে আমরা জাস্ট দেখা হচ্ছে, কথা হচ্ছে, উনি বললেন টার্ন অ্যারাউন্ড, আর এত বড় একটা লাল হোলির চাঁদ, আর আমাদের মুখে কোনো কথা নেই, আমি শুধু হাত ধরা, আর সেই চাঁদের দিকে আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর তারপরে হঠাৎ অন্ধকার হয়ে গেল, সূর্যাস্ত, হঠাৎ ওনার মুখে, এবং উনি বলেন আমারও মুখে, সেই যে একটা রূপলি একটা জ্যোৎস্নার আলো পড়ে আভা, সেটা এসে গেল। জাস্ট আমরা নিজেদের মানে একজন একজনের মুখের দিকে মানে তাকিয়ে, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ওই ম্যাজিকটা ক্রিয়েট হলো। ম্যাজিকটা ক্রিয়েট হলো। That Such was a beautiful that was story. poetry, such a beautiful story. তারপরে আমার প্রত্যেক জীবন ক্ষেত্রে, এমনকি যখন ডিভোর্স নিতে গিয়েও অনেক আমার জুঝতে হচ্ছে, ওনার সবসময় একটা সাপোর্ট ছিল, যে আমি আছি, ডোন্ট ওয়ারি। নইলে তো ভয় তো লাগে, আমি আছি, ডোন্ট ওয়ারি, এগিয়ে যাও। এতটা যুদ্ধের পরে এই যে একটা জয়, প্রেমের মধ্যে দিয়ে যে জয়টা হলো, সেটাকে মানে তুমি কি করে গ্রহণ করলে, কতটুকু? এটা বলা খুব কঠিন হচ্ছে, এটার মধ্যে যে কি একটা আনন্দ
আর আমার মনে হলো আমি ডিজার্ভ করি, আমি চাইলাম আর এসে গেল। সব জায়গাতে বললাম ইউনিভার্স থ্যাংক ইউ, আমি ভীষণ গ্রেটফুল। এই গ্র্যাটিটিউডটাই আসল। সব জায়গায় হলো গ্রেটফুল। আমি চেয়েছি, তুমি দিয়েছো, আর কি দিয়েছো, আমি যা ভেবেছি তার থেকে 10 গুণ বেশি তুমি দিয়ে দিয়েছো। আমি হয়তো এতটা চেয়েছিলাম, কিন্তু আমার হাত ভরে এইভাবে তুমি আমাকে এত আনন্দ, এত সুন্দর অনুভূতি, প্রত্যেকটা একসাথে রান্না করা, মানে যেটা আগে কোনোদিন পাইনি, একসাথে রান্না করা, একসাথে বেড়াতে যাওয়া, এই ফেস্টিভ্যাল, একটা কোনো রকম আধ্যাত্মিক কিছুর মধ্যে একসাথে ঢুকে পড়লাম, প্রাণিক হিলিং করি, আরাটিক যোগা করি, যা করছি একসাথে করছি, কারণ সেই মনের মিল হয়ে গেছে। ভীষণ আর ভালো লাগলো। সো আলটিমেট সোলমেট, আলটিমেট সোলমেট, আত্মিক যোগাযোগ, আত্মিক যোগাযোগ। সেটাই। আমার মা বাবাও খুব খুশি হয়ে গেলেন, তাকে একটা নাম দিয়ে দিলেন খোকা। আর আমার মা বাবা এত হ্যাপি ওনার সাথে হলেন, মানে আমার থেকে বেশি বোধহয় আমি দেখি মাঝে মাঝে ভালোবাসাটা ওদিকে যাচ্ছে। এবং তোমার মেয়ে তাকে কি করে গ্রহণ করলো? আমার মেয়ের খুব রেসপেক্ট এলো, কারণ সত্যি ওখানে অভাবটা ছিল, যেখানে নলেজ নেই, কারো দোষ নেই, যেখানে অসুবিধা আছে সেটা হবে। তাই মেয়ে যখন দেখতে পাচ্ছে যে একজন যে নলেজ থেকে কথা বলছে, প্র্যাকটিক্যালিটি থেকে কথা বলছে, ওকে গাইড করতে পারছে। তার সাথে একটা অসুবিধাও ছিল, মাকে শেয়ার করতে হয়তো একটু অসুবিধা ছিল, কারণ অনেক সময় ট্রান্সফারেবল জবের জন্য আমি ওকে নিয়ে আলাদা আলাদা থেকেছি। এখন একজন যে বেশিরভাগ সময় আছে, একটু অসুবিধা ছিল, কিন্তু আলটিমেটলি ও কি দেখলো, মা খুশি। মা নিজের ড্রিমটা এখন, যেটা বলতো মা গো এন্ড লিভ ইউর ওন ড্রিম, আমার পেছনে এসো না, আমাকে বলো না এখানে গিয়ে পড়াশোনা করতে, একদম তুমি যদি চাও এরকম রেড ব্রিক ক্যাম্পাসে পড়াশোনা করতে, তুমি যাও। সেইটা আরেকটা আমার সবার জন্য মেসেজ, যে ডোন্ট ট্রাই টু লিভ ইউর ড্রিম থ্রু ইউর চিলড্রেন। যা ড্রিম আছে আনফুলফিলড, দ্যার ইজ নো টাইম লিমিট, যে কোনো বয়সের কোনো কিছু নেই। আমি এখন কেমব্রিজে পড়তে যাচ্ছি, আবার যে কোনো সময় করতে পারি। আজকে আমার বয়স 61, আমি পড়তে যাচ্ছি, ক্লাসরুমে বসে পড়বো। দ্যার ইজ নো টাইম লিমিট টু লার্ন। আর নিজের যে স্বপ্নগুলো যে কোনো 80 বছর বয়সেও পূরণ হতে পারে, কিন্তু বাচ্চাদের মধ্য দিয়ে করলে তাদের লাইফটাও নষ্ট হয়ে যাবে, আমারটা তো হচ্ছেই না। তাই ও যে এটা বললো, তখন আমার একটা গান এলো মনে, চলি রে জুনুন কো লিয়ে, খুদি সে জো मैंने ইশক কিয়া রে। অ্যাকচুয়ালি ওই যে ভালোবাসাটা, ওটা নিজের প্রতি আমার ভালোবাসাটা আমি পেলাম, নিজেকে পেলাম। এত ভালো লাগছে। আমরা আরো একটুক্ষণ থাকবো এই রেশ, এই যে একটা ভালো লাগার রেশ। আমরা জীবন যুদ্ধের কথা এই পর্বে, মানে আমরা তো এই পর্বগুলিতে বারবার করে যুদ্ধের কথাই বলি, কিন্তু তারপরে যুদ্ধগুলো পেরিয়ে যাওয়ার পরে যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তিটা কিন্তু আজকে আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে। অদ্ভুত একটা আনন্দ ঘন মুহূর্ত, কিন্তু এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। কোথাও চলে যাবেন না, এই রেশ নিয়ে আমরা আবার ফিরে আসছি। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। এত সুন্দর একটা সময় কাটালাম, কিছুতেই দিদি ছাড়তে ইচ্ছে হচ্ছে না। কি করে সময় চলে গেল জানি না, কিন্তু ঘড়ি তো ঘুরতেই থাকে। অতএব আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এত সুন্দর অনুভূতি কিছু যেতে যেতে তুমি দিয়ে গেছো আমাদের। থ্যাংক ইউ সো মাচ এগেন। মাই প্লেজার, এনিটাইম। আমরা এবারে চলে যাব র্যাপিড ফায়ারে। দিদি, কিছু প্রশ্ন আছে তোমাকে আরও একটু গভীরভাবে জানার জন্য। তুমি তৈরি? নিশ্চয়ই। জানতে চাইবো দিদি, তোমার কাছে জীবনের রং কি? সানসেট গোল্ড, যখন সূর্য অস্ত যাচ্ছে তখন যে একটা অরেঞ্জিশ গোল্ড পুরো পৃথিবীতে, সূর্যাস্তের রং। করুণাধারার মতো। করুণাধারার মতো। প্রেম একটা শব্দ বা একটা বাক্যে? প্রেমকে আমি খুব বৃহত্তরভাবে দেখি। আই উড কল ইট ডিভাইন ওয়াননেস। যেমন রবি ঠাকুরের সেই গান, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে, হোয়াট হোলস দ্য ইউনিভার্স টুগেদার। আমাদের রন্ধ্রে করে বললে।
কি সুন্দর করে বললে। সম্পর্ক 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 হচ্ছে একজন মানুষের সাথে আমার যেই যেটাকে আমরা ইংলিশে বলি আন্ডারস্ট্যান্ডিং, লাভ, রেসপেক্ট, শ্রদ্ধা, কম্প্যাটিবিলিটি, একদম। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেম কাইন্ড অফ ভ্যালিউ সিস্টেম, সেখানেই সম্পর্ক টিকে থাকে। বিলিভ ইন দ্য সেম ভ্যালিউস। একদম ঠিক। তোমার স্বপ্ন? আমার স্বপ্ন হচ্ছে টু বিকাম আ বিলিয়নার, মানে বিলিয়ন মহিলার জীবনে আমি কিছু সক্রিয় কিছু মানে পরিবর্তন আনবো, ওনাদের কি জীবনকে দারুণ, আরো কি সুন্দর করে দারুণ। দেওয়ার জন্য আমি সেই কাজ করছি, সেই লাইনে কাজ করছি। উফ, কুর্নিশ তোমাকে। যেতে যেতে একটা শেষ প্রশ্ন, কোনটা তোমার ভালো লাগে সেটা তুমি চুজ করবে। বর্ষায় ভেজা জুই নাকি শিশির সিক্ত একটা লাল গোলাপ, কোনটা? বর্ষায় ভেজা জুই। আহা, Very তুমি poetic. খুব 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 ভালো থেকো দিদি। এভাবেই প্রেম ছড়াও, ভালোবাসা ছড়াও, এবং নিজের মধ্যে এভাবেই তুমি আনন্দে থাকো, মত্ত থাকো। শুধু জানতে চাইবো, যেতে যেতে তুমি আমাদের দর্শক বন্ধুদের কি বলতে চাইবে? দর্শক বন্ধুদের বলবো, নিজেকে ভালোবাসো সবচেয়ে আগে। নিজে, আমি যে এই পৃথিবীতে এসেছি সবচেয়ে আগে আমি নিজেকে পেয়েছি, সবচেয়ে আগে আমার যে দায়িত্ব সেটা আমার নিজের প্রতি। আর আমি যে নিজেকে ভালোবাসি, আমি ভালোবাসা দিতে পারবো, ভালোবাসার যোগ্যও থাকবো। এবং আমার যেই যেই কাজের জন্য, মানে যেই জন্য আমি এই জীবনটা পেয়েছি, সেখানেও যদি আমার এগিয়ে যেতে হয়, যে আমি এমন এসেছিলাম, যাওয়ার সময় বিদায় নেবার বেলায় আমি আরেক জায়গায়, এই যে আমার জয়যাত্রা, সেটা তখনই সার্থক হয় যখন আমি পুরো নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি দায়িত্ব রাখি, এবং সেই দায়িত্ব এবং ভালোবাসা ছড়িয়ে দিই, এবং সেই দায়িত্ব আর ভালোবাসা অটোমেটিক্যালি ওটা ছড়িয়ে যাবে। আমি যে নিজেকে ভালোবাসছি, আমি দেবার ক্ষমতা রাখছি, এবং দেওয়ার মধ্যেই সেই আনন্দ। সত্যি দিদি, এত ভালো, এত সুন্দর সময় কাটালাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এবং পৌঁছানোর চেষ্টা করলাম দর্শক বন্ধুদের। দর্শক বন্ধুরা, আমরা জানতে চাইবো যে আপনাদের এই পর্ব কেমন লাগলো, আমাদের অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। যেতে যেতে আবারও বলছি বন্ধুরা, নিজেদের ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। তাই আমাদেরকেই খুঁজে নিতে হবে সেই জীবনের রসদটা কোথায়। সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমরা কারো উপরে কিছু চাপিয়ে দেব না, কোনো রকমের ঘৃণা, কোনো রকমের কোনো নেগেটিভিটি পুষবো না। শুধু আমরা চেষ্টা করব ভালো থাকতে আর ভালো রাখতে। তাই সকলে ভালো থাকুন, আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য